সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব কিছু ইম্পর্টেন্ট প্রিপোজিশন নিয়ে, যেমন যেগুলোতে আমরা একটু কনফিউজড হই। যেমন রেজাল্ট ইন এর সাথে রেজাল্ট ফ্রম এর কি পার্থক্য আছে, এন্ট্রাস্টেড টু এর সাথে এন্ট্রাস্টেড উইথ এর কি পার্থক্য আছে, মেড অফ এর সাথে মেড ফ্রম এর কি পার্থক্য আছে। প্রথমে আমরা দেখে নিব রেজাল্টস ইন এর সাথে রেজাল্ট ফ্রম এর কি পার্থক্য আছে। ফার্স্ট হচ্ছে রেজাল্টস ইন এন্ড রেজাল্ট ফ্রম। রেজাল্টস ইন হচ্ছে কোনো কিছুর কারণে সৃষ্টি হওয়া, আর রেজাল্ট ফ্রম মানে হচ্ছে কোনো কিছু হতে সৃষ্টি হওয়া। যেমন আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হয়, অর্থাৎ আগুন জ্বালালে সেখান থেকে ধোঁয়ার সৃষ্টি হয়, তাহলে এখানে আগুনের কারণে সৃষ্টি হয়। হ্যাঁ, তাহলে এক্সাম্পলসটা আমরা যদি এভাবে দেখে নিই যে ফায়ার রেজাল্টস ইন স্মোক, তার মানে কিসের কারণে সৃষ্টি হচ্ছে? আগুনের থেকে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। কোনো কিছুর কারণে সৃষ্টি হওয়া, কোনো কিছুর কারণে সৃষ্টি হওয়া, তার মানে আগুনের কারণে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। একইভাবে হার্ড ওয়ার্কের কারণে রেজাল্টস ইন সাকসেস, হার্ড ওয়ার্কের কারণে কি সৃষ্টি হচ্ছে? সফলতা। হার্ড ওয়ার্ক থেকে সফলতার সৃষ্টি। ঠিক একই জিনিস যদি আমরা একটু উল্টা করে বলি, যেমন স্মোকটাকে যদি আমি সাবজেক্ট হিসাবে আনি, অর্থাৎ স্মোক রেজাল্টস যদি বলি, তখন হবে ফ্রম ফায়ার। কারণ রেজাল্টস ফ্রম মানে হচ্ছে কোনো কিছু হতে সৃষ্টি হওয়া, রেজাল্টস ইন মানে কোনো কিছুর কারণে সৃষ্টি হওয়া, আর রেজাল্ট ফ্রম মানে কোনো কিছু হতে সৃষ্টি হওয়া। যেমন ফায়ার রেজাল্টস ইন স্মোক, আর এখানে স্মোক রেজাল্টস ফ্রম ফায়ার। ঠিক একই সেন্টেন্সটা, এই একই সেন্টেন্সের মধ্যে যেটা এখানে পরে ছিল, অর্থাৎ যেটা সৃষ্টি হয়েছিল আগুনের কারণে, সেটাকে আমরা ফার্স্ট এনে দিলাম স্মোক রেজাল্ট ফ্রম ফায়ার। আবার একইভাবে হার্ড ওয়ার্ক রেজাল্টস ইন সাকসেস, এখানে সাকসেসটা পরে ছিল কারণ হার্ড ওয়ার্কের ফলে সাকসেসের সৃষ্টি। তাহলে আমরা এখন যখন সাকসেসটাকে আমরা শুরুতে এনে দিলাম সাকসেস রেজাল্ট ফ্রম হার্ড ওয়ার্ক, তার মানে একই সেন্টেন্সকে আমরা দেখিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে আমরা কি বুঝতে পারছি যে কোনো কিছুর কারণে সৃষ্টি হওয়া রেজাল্টস ইন, আর কোনো কিছু হতে সৃষ্টি হওয়া সেটা হচ্ছে রেজাল্ট ফ্রম। আশা করি এক্সাম্পলস গুলো দেখলে তোমাদের সহজ লাগবে এবং তোমরা সহজেই বুঝতে পারবা। এরপর আমরা দেখবো এন্ট্রাস্টেড উইথ কখন হয়, এন্ট্রাস্টেড টু কখন হয়। এন্ট্রাস্টেড উইথ হচ্ছে ন্যস্ত হওয়া, যেমন কোনো ব্যক্তির উপরে কোনো দায়িত্ব ন্যস্ত হলে সেটাকে বলি এন্ট্রাস্টেড উইথ। আর এন্ট্রাস্টেড টু মানে হচ্ছে কোনো কিছু ন্যস্ত হওয়া, যেমন এন্ট্রাস্টেড উইথ ন্যস্ত হওয়া, he is entrusted with the responsibility, অর্থাৎ তার উপর ন্যস্ত হয়েছে রেসপন্সিবিলিটি, দায়িত্বটা। আবার আমরা একই সেন্টেন্স যদি আবার লিখি, এই যে বস্তুবাচক যেটা, অর্থাৎ ব্যক্তির উপর যেটা ন্যস্ত হয়েছে সেটা যদি আমরা ফার্স্টে নিয়ে আসি, অর্থাৎ দি রেসপন্সিবিলিটিকে যদি আমি শুরুতে লিখি, দি রেসপন্সিবিলিটি ওয়াজ এন্ট্রাস্টেড টু হিম। এন্ট্রাস্টেড টু মানে হচ্ছে কারো উপর ন্যস্ত হওয়া কোনো কিছু, তার মানে ব্যক্তির যখন সাবজেক্ট হিসেবে বসবে, অর্থাৎ ব্যক্তি, এই যে হি, এটা ব্যক্তি সাবজেক্ট হিসেবে বসছে, হি এর উপর ন্যস্ত হয়েছে, তখন হবে উইথ। আর যেটা ন্যস্ত হয়েছে সেটা যদি সাবজেক্ট হিসেবে বসে, অর্থাৎ বস্তুবাচকটা, দ্য রেসপন্সিবিলিটি এখানে সাবজেক্ট হিসেবে বসছে, ওই জন্য কি হবে? দ্য রেসপন্সিবিলিটি ওয়াজ এন্ট্রাস্টেড টু হিম। তার মানে আমরা সহজেই বুঝতে পারছি যে যদি কোনো যে ব্যক্তির উপরে ন্যস্ত হচ্ছে, আমার উপর ন্যস্ত হচ্ছে কোনো দায়িত্ব, যেমন আই এম এন্ট্রাস্টেড উইথ দ্য কেয়ার অফ দ্য চিলড্রেন, আমার উপর ন্যস্ত হয়েছে বাচ্চাদেরকে যত্ন নেওয়া, তার মানে এখানে সাবজেক্টের উপর ন্যস্ত হয়েছে, তখন হবে উইথ। আবার যেটা ন্যস্ত হয়েছে, অর্থাৎ যে বস্তুটা ন্যস্ত হয়েছে, যে কাজটা ন্যস্ত হয়েছে, সেটা যদি আমি ফার্স্টে নিয়ে আসি, যেমন এখানে ফার্স্টে নিয়ে আসলাম, দ্য রেসপন্সিবিলিটি ওয়াজ এন্ট্রাস্টেড টু হিম, অর্থাৎ ব্যক্তিকে, এই একই সেন্টেন্সে এই ব্যক্তিকে যদি আমি পরে নিয়ে যাই প্রিপোজিশনের পরে, তখন হবে এন্ট্রাস্টেড টু। একই সেন্টেন্স আমরা দুইভাবে দেখালাম।